মানুষগুলো দেখতে পাচ্ছেন, এই চরে কিন্তু কোনো ভদ্রলোক চলে না। এই কারণে আপনি চাইলেও চলে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা নারিশা ঘাটে চলে আসছি এবং এই নারিশা ঘাট থেকে আমরা ওপারের যে চর আছে ওই চরে যাব এবং ওই চরে গিয়ে চরের মানুষের জীবন যাপনের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। তো ভিডিওটি দেখতে লাগুন। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ভাই আছে ট্রলার অপেক্ষা করছে যাত্রী নিয়ে। কিছুক্ষণের মধ্যেই এই ট্রলারটি ছেড়ে দিবে এবং ওই এই ট্রলারে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা অধিকাংশই ওই দুর্গম চরের মানুষ। তারা এই নারিশা ঘাট থেকে তারা তাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় দ্রব্যাদি আছে সেগুলো এখান থেকে ক্রয় করে তারা নিয়ে যায়, কারণ ওই চরে সবকিছু সবসময় পাওয়া যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি নৌকা ছেড়ে দিয়েছে। তো আমরা এখন চর নন্দলালপুর চরের পথে আছি। তো আমরা ওই চরে আমরা ওপারে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই চরের মানুষের জীবনযাত্রা কেমন এবং এই চরের মানুষ কত কষ্ট করে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে এবং তারা কতটা কষ্ট করে চলে। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে বেশ বাতাস, অনেকটাই আছে অস্থির নদী। এই যে আমরা অল্প সময়ের মধ্যে আমরা চরনন্দলালপুরের যে ঘাটটি আছে এই ঘাটে চলে আসছি। তারা এই চরনন্দলালপুরের এই ঘাটটি ব্যবহার করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে যাত্রীবাহী ট্রলার থেকে যাত্রীরা নামছে। কিছুক্ষণের মধ্যেই আমরা চরে প্রবেশ করব এবং চরের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন সবার হাতে মাথায় একটা করে গাঁটরি বস্তা আছেই। তো আপনারা যারা চরে আসতে চান তা চলে আসবেন এই দোহারের নারিশা ঘাটে এবং এখান থেকে ট্রলার পার হয়ে আপনারা এই চরে চলে আসবেন। এই চরের পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু বসবাসের জন্য কতটা উপযোগী এবং এই চরের মানুষ কিভাবে তারা তাদের জীবনযাপন করে থাকে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন এই চরে এসে আপনারা স্থায়ীভাবে বসবাস করবেন কিনা। এই সেই ঘোড়া, গত ভিডিওতে আমরা এই ঘোড়া তাবড় খেয়েছিলাম। সামনে এখানে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন তারা সবাই খেয়া পারাপারের অপেক্ষায় আছে। আমরা কিছুক্ষণ আগে আমরা খেয়া পার হলাম, কিন্তু দেখতে পাচ্ছেন আবার এই যে সামান্য একটুখানি এগিয়ে এসে আবার এই যে খেয়া পার হওয়া লাগবে, কারণ আমরা এই জায়গাটি আপনাদের বহুবার দেখিয়েছি যে এইগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু আপনার এই যে পানি বেশি হওয়ার কারণে এগুলো সব কিন্তু পানিতে তলিয়ে গেছে। তো এই চরটা বেশ সুন্দর, কিন্তু মেইন সমস্যা হচ্ছে কি বর্ষার সময় মনে করেন ডুবে যায় এবং শুষ্ককালে মনে করেন আবার একবারে শুকিয়ে একবারে কি বলবো লাল হয়ে যায়। এই সমস্ত ঘাসগুলো একবারে লাল বর্ণ ধারণ করে। এই যে এই সমস্ত ঘাসগুলো, সামনে মহিষের পাল পানিতে শুয়ে আছে। তো আমার কাছে যাই একটু দেখি। আপনারা অনেক ভিডিওর মধ্যে দেখেছেন যে এইখানে একজন ভাই মহিষের খামার করেছে, আমরাও একটা ভিডিও করেছিলাম। তে সেই মহিষের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে শুয়ে তাদের অবসর টাইম পার করছে। আর এই মহিষের কিন্তু খাবারের পাশাপাশি সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে পানি। এই পানি তাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তারা এই পানির ভিতর শুয়ে আছে। আর আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে দূরের জায়গাগুলা, যে ওই জায়গা থেকে কিন্তু ওই জায়গায় কিন্তু পানি শুকিয়ে উঠেছিল। আর বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে প্রায় চরের এই যে বাড়ি ঘরের কাছাকাছি এই যে পানি উঠে গেছে। মানুষগুলো দেখতে পাচ্ছেন, এই চরে কিন্তু কোনো ভদ্রলোক চলে না, আপনি চাইলেও চলে না। এখানে দূরের ওই মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে তারা নৌকা পারাপার হয়ে আসছে। তারা তাদের বাড়িতে যাওয়ার জন্য আবার এইখান থেকে আবার নৌকা পারাপার হতে হবে, কারণ এই চরটা অনেক বড় আর এই চরে প্রায় 8 থেকে 10,000 মানুষ বসবাস করে থাকে। বর্ষার মৌসুমে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, কারণ চরের অধিকাংশ জায়গাতেই পানি উঠে যায়। আজ আকাশ মেঘলাচ্ছন্ন এবং প্রচুর বাতাস, যার কারণে আমি পুনরায় ভয়েস ওভার করতে বাধ্য হলাম। আমি যে ভয়েসগুলো দিয়েছিলাম সে ভয়েসগুলো বাতাসের কারণে নষ্ট হয়ে গেছে, আপনারা বুঝতে পারবেন না, এই কারণে আমি পুনরায় ভয়েস দিয়ে দিলাম। তো এই চরে যারা স্থায়ীভাবে এসে বসবাস করতে চান বা বিভিন্ন খামার বাড়ি বা বিভিন্ন চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করতে চান বা জীবনকে ডেভেলপ করতে চান, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই চরে আসতে চাইলে আসতে পারেন। এই চরটা অনেক সুন্দর। তো
তো আপনারা এই চরে আসার আগে একটা জিনিস মাথায় রাখবেন, চরের জীবনটা কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিল চাষ করা হয়েছিল, কিন্তু এখানকার মাটি তেমন উর্বর না থাকার কারণে তিলের যে দানাগুলো বেশিরভাগ মারা গেছে, দুই একটা তিলের গাছ বেঁচে আছে। আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এইখানে আসলে আপনাদের কিন্তু নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, কারণ এই চরটা অনেক বড়। এটা আমরা যদিও জানি যে শুধু চর নন্দলালপুর হিসেবে চিনি, শুধু চর নন্দলালপুর নয়, এটা অনেক বড় একটি চর। চর নন্দলালপুর একটি গ্রাম। তো আপনারা যদি এই চরে এসে থাকতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এই চরটির চতুর্দিকে পানি। এখান থেকে একটাই সহজ পথ আছে আপনাদেরকে লোকালয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে দোহারের নারিশা ঘাট। তো আপনারা এখান থেকে খুব সহজেই লোকালয়ে যাইতে পারবেন। তাছাড়া অপরদিকে আপনারা যদি সদরপুর যাইতে চান, তবুও কিন্তু ওই পাশেও কিন্তু যাওয়াটা অনেক মুশকিল। আপনাকে এই যে নারিশা ঘাট হয়ে আপনাকে সিএমবি ঘাটে গিয়ে ওখান থেকে ফরিদপুর যেতে হবে। এইটা আপনার জন্য কম কষ্টদায়ক হবে। এই চরের চারিদিকে পানি হওয়ায় মানুষ চাইলেই আপনার এখান থেকে বিভিন্ন জায়গাতে মুভ করতে পারে না। সুতরাং আপনারা যদি এখানে আসতে চান, কোনো সমস্যা নাই, কিন্তু আসতে পারেন। কিন্তু আসার পরে আপনাদেরকে এখানকার যে প্রাকৃতিক যে ব্যাপারগুলো আছে ওইগুলো মেনে নিতে হবে, কারণ আপনি এখান থেকে প্রয়োজনীয় সেবাগুলো পাবেন না, আর পাইলেও সীমিত আকারে। এই চরের সবখানেই বিদ্যুতের খুঁটি গাড়া এবং লাইন সংযোগ দেওয়া আছে, কিন্তু বিদ্যুৎ নাই। কিছুদিন পূর্বেও এখানে বিদ্যুৎ ছিল, কিন্তু বর্তমানে তার ছিঁড়ে যাওয়ায় এখানে বিদ্যুৎ নাই, আর এটা মাঝে মাঝে ঘটে থাকে। প্রয়োজনীয় মেডিকেল সেবা পাওয়া যায় না, বেশিরভাগ মানুষ সৌর বিদ্যুৎ ব্যবহার করে থাকে। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু সব জায়গায় এমনই নয়, অনেক জায়গায় উর্বর মাটি এবং চাষযোগ্য আছে। আমার ভিডিওতে প্রায় বিভিন্ন ভাই বোনেরা কমেন্ট করে থাকেন যে তারা এই চরে এসে পশুর খামার ও কৃষি খামার করতে চান। আমি প্রতিবারের মতো এবারও বলবো, আপনারা যারা এই চরে আসতে চান, হুটহাট সিদ্ধান্ত না নিয়ে প্রথমে এই চরে কিছুদিন আসা যাওয়া করতে থাকেন এবং স্থানীয় মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং এই এলাকা সম্পর্কে গভীরভাবে খোঁজ খবর নিন। যদি আপনার মনে হয় আপনি এখানকার প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিজেকে এগিয়ে নিতে পারবেন, তাহলে এখানে কিছু করার সিদ্ধান্ত নিন। আমরা কয়দিন যাবৎ গরমে বাঁচছি না, আর চরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস, গাছ মনে হচ্ছে একবারে ভেঙে ভেঙে পড়ছে। কি পরিমাণ বাতাস দেখুন। চরের মানুষের আসলে ভাঙা গড়ার খেলাটা সব সময় চলতে থাকে। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, এটা একেবারে তাদের কাছে প্রতিদিনকারের পানি ভাত বলা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বাড়ির ঘরের পাটাতন, হয়তো অন্য স্থানে বাড়ি ছিল। এখানে যে পিছনে যে চালা সহ অন্য স্থান থেকে হয়তো বা এখানে বাড়ি করবে থেকে নিয়ে আসছে। এই যে ঘরের বেড়া। তো আসলে আমরা অনেকেই দেখছি, মানে এই যে চরে আসলে দেখা যায় যে কেউ না কেউ ঘর করতেছে। তখন তাদের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি যে আপনারা যে যে ঘর করতেছেন, এর আগে কোন জায়গায় বাসা ছিল, আর কোন জায়গায় আপনারা কোন জায়গা থেকে আসছেন, আর জীবনে কতবার তারা ঘর ভাঙছে, এগুলো জিজ্ঞেস করলে আসলে তারা অনেকে কেঁদে ফেলায়। আসলে চরের জীবনটা এতই কষ্টের, সে বলার বাইরে। এখানকার মানুষ, এমনও মানুষ আছে তারা তাদের জীবনে 10 বার 12 বার পর্যন্ত ঘর ভাঙে। এমনও মানুষ আছে যারা 1 বছরের মাথায় যে আবার আছে এই যে ঘর ভেঙে নতুন ঘর করে। আসলে কিছুই বলার নাই, এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ এত কষ্ট করতে পারে। দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো কিন্তু একবারে নতুন হয়েছে। এই যে এই বাড়ি এখনো কাজ চলতেছে, ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন এখনো কাজ চলছে। আর এই দেখেন এই বাড়িটা এখনো নির্মাণও করে নাই। এই যে এগুলো আয়না এভাবে রেখে দিছে, কারণ যে কোনো মুহূর্তে যদি নদী ভাঙনের কবলে পড়ে, কারণ নদী অনেকটাই কাছাকাছি চলে আসছে, তারা এখান থেকে বাড়ি ঘর নিয়ে আবার আর এক স্থানে চলে যাবে। আর কোনো রকম হয়তো বা থাকার মতো, এই যে ভিতরে যে থাকা মতো করে রাখছে। চাল কুমড়ার মাথায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চাল কুমড়া, প্রচুর পরিমাণে যে ছোট ছোট কেবলে আপনার আসছে, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এটা যেমন অনেকটাই বড় হয়ে গেছে, যে এগুলো আপনি চরে যদি আসেন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম আপনার এই যে বিভিন্ন সবজির মাচা দেখতে পাবেন, অথবা শাকের মাচা, যেমন পুঁই শাক, এই ধরনের মাছ আপনারা দেখতে পাবেন। এই যে আপনাদেরকে যদি আরও দেখাই পাশে, এই যে এই বাড়িতে, এই বাড়িতে, এই বাড়িতে, প্রতি বাড়িতে আপনার এরকম শাকসবজির মাচা তারা করে থাকে। আর এইগুলা তারা খাওয়ার জন্য করে,
এগুলো খুব একটা বেচে না তারা, কারণ এগুলো বাণিজ্যিকভাবে করে না, তারা সাধারণত নিজেদের খাওয়ার জন্য করে এবং দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য।